দিদির কোচিং সেন্টারের দলবলের সঙ্গে বিগত 16ই মার্চ সকালে কলকাতা দ্বারভাঙা এক্সপ্রেসে করে বেরিয়ে পড়েছিলাম মিশন দেওঘর সফল করতে। সেই ঘড়ির মোড়, সেই মন্দির প্রাঙ্গণ, সেই মন্দিরে ঢোকার ব্যস্ত রাস্তা, বিকট চেহারার ষাঁড়েদের আপন ছন্দে ঘুরে বেড়ানো, রাস্তার ধারে মোষের দুধের চায়ের মম করা সুবাস, ক্ষীরের পেড়া তৈরি করে সুন্দরভাবে শোকেসে সাজিয়ে রাখা, সে এক আলাদা অনুভূতি। এর আগের ভিডিওতেই আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার ফুডি পাপ্পু চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এলাম দেওঘর ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও। দেওঘরের প্রথম পর্বের সেই ভিডিও না দেখা থাকলে আপনারা দেখে নিতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। 17ই মার্চ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে হোটেলের বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। 13 সিটের উইঙ্গার গাড়ি আগের দিনই বুক করা ছিল। দুদিনের জন্য ভাড়া পড়েছিল 6500 টাকা। গাড়ি চলে আসতেই আমরা চটজলদি বেরিয়ে পড়লাম প্রথম গন্তব্য বাসুকীনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। বাসুকীনাথ পৌঁছানোর নিকটতম বিমানবন্দর হলো রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর, যা মন্দির থেকে প্রায় 280 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত। বাসুকীনাথের নিকটতম রেলওয়ে স্টেশন হলো বাসুকীনাথ রেলওয়ে স্টেশন, যার দূরত্ব 5 কিলোমিটার। তারপরে দুমকা, যার দূরত্ব 25 কিলোমিটার, এবং বাসুকীনাথ থেকে যোশীডি রেলওয়ে স্টেশনের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। বাসুকীনাথ দুমকা দেওঘর রাজ্য সড়কের ওপর অবস্থিত। বাসুকীনাথ রাঁচি থেকে প্রায় 294 কিলোমিটার এবং ধানবাদ থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকেই দেওঘর ভ্রমণ করতে এসে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে সেখান থেকেই কিন্তু চলে যায় বাবা বাসুকীনাথের দর্শনে। আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ খুবই জনপ্রিয় হলেও আরও একটি বিশ্ববিখ্যাত মন্দির হলো দুমকার এই বাসুকীনাথ ধাম শিব মন্দির। বলা হয় যতক্ষণ বাসুকীনাথ দর্শন না করা হয় ততক্ষণ বৈদ্যনাথ মন্দিরের দর্শন অসম্পূর্ণ থেকে যায়। এই মন্দিরটি দেওঘর থেকে 42 কিলোমিটার দূরে জারমুন্ডি গ্রামের কাছে অবস্থিত। স্থানীয় শিল্পের বিভিন্ন রূপ এখানে দেখা যায়, যার ইতিহাস নুনিহাটের ঘাটওয়ালের সঙ্গে জড়িত। বাসুকীনাথ মন্দির চত্বরে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে বর্তমান মন্দিরটি 16 শতকের শেষ বছরগুলিতে প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক হিন্দু গ্রন্থে সাগর মন্থন বর্ণনা করা হয়েছে, যখন দেবতা এবং দানব একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন। বাসুকীনাথ মন্দিরের ইতিহাসও সাগর মন্থনের সঙ্গে জড়িত। কথিত আছে যে সাগর মন্থনের সময় বাসুকী নাগ পর্বত মন্থনের মাধ্যমে হিসাবে ব্যবহৃত হয়েছিল। এই বাসুকী নাগই এই স্থানে ভগবান শিবের পূজা করেছিলেন। এই কারণেই এখানে উপস্থিত ভগবান শিবকে বাসুকীনাথ বলা হয়। এছাড়াও মন্দির সম্পর্কে স্থানীয় একটা বিশ্বাস রয়েছে। কথিত আছে যে এই স্থানটি একসময় দারুক বন নামে একটি সবুজ বনাঞ্চলে আবৃত ছিল। কিছুকাল পরে মানুষ এখানে বসতি স্থাপন করেন, যারা তাদের চাহিদা পূরণের জন্য দারুক বনের ওপর নির্ভর করত। এসব মানুষ শেকড়ের সন্ধানে বনাঞ্চলে আসত। একবার বাসুকী নামে এক ব্যক্তিও খাবারের সন্ধানে বনে আসেন। তিনি শিকড় পেতে মাটি খনন শুরু করেন। এরপর হঠাৎ এক জায়গা থেকে রক্ত পড়তে থাকে। বাসুকী ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে লাগলেন। তখন আকাশ থেকে একটা আওয়াজ এলো এবং বাসুকীকে সেই জায়গায় শিবের পুজো শুরু করার নির্দেশ দেওয়া হলো। মাটি থেকে আবির্ভূত ভগবান শিবের প্রতীক বাসুকী শিবলিঙ্গের পূজা শুরু করেছিলেন। তখন থেকেই এখানে অবস্থিত ভগবান শিবকে বাসুকীনাথ বলা হয়ে থাকে। বাসুকীনাথ ঝাড়খণ্ডের কয়েকটি প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম একটি। মন্দিরের কাছে একটি পুকুর রয়েছে, যাকে বনগঙ্গা বা শিবগঙ্গাও বলা হয়। এর জল ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মূল মন্দির ছাড়াও এর কমপ্লেক্সে অন্যান্য হিন্দু দেবদেবীরও প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের এর পরের গন্তব্য হলো ত্রিকুট পাহাড়। যাবার পথে রাস্তার দুপাশে প্রাকৃতিক পরিবেশ দেখে মন ভরে গেল। পরিষ্কার আঁকাবাঁকা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পলাশ গাছের রঙিন ফুলের ব্যবহার আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। অবশেষে ত্রিকুট পাহাড়ের পাদদেশে পৌঁছে আচমকা কিছু বাদরের বাদরামি দেখে সত্যিই চমকে যেতে হলো। মোবাইল, সানগ্লাস, মানিব্যাগ সাবধানে রেখে পাহাড়ের ওপর উঠতে শুরু করলাম। বিশ্বাস করা হয় দেওঘরের প্রতিটি পাথরে মহাদেবের বাস। এই ত্রিকুট পর্বতের কাহিনী ত্রেতা যুগের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়। এখানে রাবণ ও জটায়ুর মধ্যে যুদ্ধ হয়েছিল। লোকেরা আজও বিশ্বাস করে যে এখানে রাবণের একটি হেলিপ্যাড ছিল এবং তিনি তার পুষ্পক বিমানে এখানে আসতেন ও তপস্যা করতেন।
ত্রিকুট পাহাড় হলো হিন্দুদের একটি তীর্থস্থান, যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার মোহনপুর ব্লকে অবস্থিত। এটি দেওঘর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়ে 3টি প্রধান চূড়া রয়েছে। মনে করা হয় এখানে রাবণ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের দর্শন পেয়েছিলেন। এখানকার পর্বতের 3টি চূড়া রয়েছে, যেগুলো ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ নামে পরিচিত। 3টির মধ্যে শুধুমাত্র একটি চূড়া পর্যটকদের জন্য উন্মুক্ত। এই পাহাড়ের পাদদেশে বাবা ত্রিকুটেশ্বর নাথের মন্দির রয়েছে। এটি রাবণ দ্বারা প্রতিষ্ঠিত বলে বিশ্বাস করা হয়। বাদরের অত্যাচার থেকে বাঁচতে ও সঠিকভাবে ত্রিকুট পাহাড়ের ইতিহাস জানতে আমরা একজন গাইড নিয়েছিলাম 200 টাকা দিয়ে। তারাই আমাদের বাদর বাহিনীর হাত থেকে সিকিউরিটি দিয়ে লাঠি হাতে সাহায্য করেছিল। অনেক চড়াই উতরাই পথ পেরিয়ে সকলের গলা শুকিয়ে কাঠ। ওখানকার ফ্রেশ আখের রস খেয়ে আবার এনার্জি ফিরে পেলাম। পুদিনা পাতা, বিট লবণ আর পাতিলেবু সহযোগে আখের রস খেতে খেতে মনে হচ্ছিল যেন অমৃত সেবন করছি, যার এক গ্লাসের দাম নিয়েছিল 20 টাকা। ফের একবার ফুল চার্জ নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরের গন্তব্য তপবনের উদ্দেশ্যে। তপবন দেওঘর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে তপনাথ মহাদেব নামে একটি শিব মন্দিরের পাশাপাশি বিভিন্ন ধরনের গুহা রয়েছে। গুহাগুলির মধ্যে একটিতে একটি শিবলিঙ্গ রয়েছে এবং ঋষি বাল্মীকি এখানে তপস্যার জন্য এসেছিলেন বলে দাবি করা হয়। দেওঘরের তপবনে অবস্থিত হনুমান মন্দিরের নিজস্ব পরিচয় রয়েছে। এখানে রামনবমী উপলক্ষে পতাকা উত্তোলন করার প্রাচীন প্রথা আজও অব্যাহত রয়েছে। দেওঘর সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তপবনে অবস্থিত হনুমান মন্দিরের বিশেষত্ব সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন, রাবণ যখন তপস্যা করেছিলেন তখন তার তপস্যা ভঙ্গ করতে মাঝখানে পর্বত ছিঁড়ে হনুমানজি এখানে আবির্ভূত হন। তপবন হনুমান মন্দিরের পুরোহিত অশোক তিওয়ারি জানিয়েছেন যে আজও ফাটল পাহাড়ের হনুমানজির কিছু মূর্তি দেখা যায়। বাংলা থেকে আগত ভক্ত জলেশ্বর চন্দ্র মল্লিক জানিয়েছেন যে রামনবমীর দিন এই মন্দিরে পতাকা উত্তোলন এবং প্রকৃত ভক্তি সহকারে পূজা করলে অবশ্যই ফল পাওয়া যায়। এই কারণেই আজও বহু সংখ্যক মানুষ দূর দূরান্তের এলাকা থেকে, নিকটবর্তী রাজ্য থেকে এখানে আসেন পূজা দিতে। বলা হয় যে এই পাহাড়ের চূড়ায় বিশ্বের বৃহত্তম শালিগ্রাম পাথর রয়েছে। এই দুটি পাথরের মধ্যে মাত্র একটি কোণে 14 ইঞ্চি দূরত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে যদি কেউ এর মধ্যে দিয়ে হেঁটে যায় তাহলে তার গ্রহগুলো ধ্বংস হয়ে যায়। এছাড়া হাতি পাহাড়ও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে 40 ফুটেরও বেশি লম্বা একটি হাতির আকারের একটি শিলা রয়েছে এবং সেখানে শেষ নাগের আকারে একটি নৌকা আকৃতির আসন রয়েছে। এখানে আসতে হলে আপনাকে কিন্তু পায়ের জোর সঙ্গে করে নিয়ে আসতে হবে, কারণ এখানে কিন্তু খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হবে আপনাকে একদম টপে, কারণ টপের পাহাড়গুলোতেই কিন্তু নানা ইতিহাস জড়িত রয়েছে এবং বিভিন্ন গুহার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ইতিহাস আর বিভিন্ন ধরনের জাগ্রত মন্দির। তাই আপনারা যদি ত্রিকুট পাহাড়ের পর তপবন আসেন তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে করে অনেকটা এনার্জি নিয়ে আসবেন। আর তপবন আর ত্রিকুট পাহাড় কিন্তু আপনারা একদিনেই কভার করে নেবেন। আমরা প্রথমে গিয়েছিলাম ত্রিকুট পাহাড়, তারপরে কিন্তু চলে এসেছিলাম এই তপবন। দুটো জায়গা একসঙ্গে কভার করতে গিয়ে আমাদের প্রায় নাজেহাল অবস্থা হয়েছিল। গাইড কিন্তু আমাদের বলল সবাই এইভাবেই কিন্তু দুটো পাহাড় একবারেই ভ্রমণ করে নেয়।
আমাদের এবারের গন্তব্য নওলাখা মন্দির। ওখানে পৌঁছেই দেখলাম মন্দিরের বেশ কিছু জায়গায় পুনর্নির্মাণ হচ্ছে, তবুও নিখুঁত কারুকার্য করা সব কাজ দেখে আমাদের মন ভরে গেল। নওলাখা মন্দিরটি ভারতের ঝাড়খণ্ডের দেওঘর জেলার সদর দেওঘরে অবস্থিত। নওলাখা মন্দিরটি বৈদ্যনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এর নিকটতম রেলওয়ে স্টেশন হলো দেওঘর জংশন রেলওয়ে স্টেশন এবং নিকটতম বিমানবন্দর হলো দেওঘর বিমানবন্দর। নওলাখা মন্দিরটি কলকাতার পাথুরিয়া ঘাটার বাঙালি রাজপরিবারের ঘোষ পরিবারের সদস্য রানী চারুশীলা দ্বারা নির্মিত হয়েছিল। চারুশীলা তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতীন্দ্র ঘোষকে অকালে হারান। এটি তাকে বিধ্বস্ত করেছিল, যার ফলে তাকে শান্তির সন্ধানে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। পরে দেওঘরে থাকাকালীন চারুশীলা সাধক বলানন্দ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেন, যার আশ্রমে তিনি কিছুক্ষণ অবস্থান করেছিলেন। তার পরামর্শে তিনি নওলাখা মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। এর নির্মাণের জন্য 9 লাখ টাকা মঞ্জুর করা হয়, যার ফলে এটির নাম হয় নওলাখা। মন্দিরটি 1940 সালে সম্পূর্ণ করা হয়েছিল। এই মন্দিরটি 146 ফুট লম্বা। এটি গ্রানাইট এবং মার্বেল দিয়ে তৈরি। এখানে রাধা, কৃষ্ণ, গোপাল এবং বলানন্দ ব্রহ্মচারীর মূর্তি রয়েছে। এই মন্দিরের পুরোহিত জিতেন্দ্র কুমার জানিয়েছেন যে দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত মন্দিরের দরজা সবার জন্য খোলা থাকে। বালগোপালের মূর্তি ছাড়াও সাধক বলানন্দ ব্রহ্মচারীর একটা মূর্তিও রয়েছে এই মন্দিরে। এই মন্দিরের প্রবেশদ্বারে রানী চারুশীলার একটি ভাস্কর্য রয়েছে। এই মন্দিরের স্থাপত্য নকশা রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের অনুরূপ। এটি দেওঘর থেকে 2 কিমি এবং যোশীডি থেকে 9 কিমি দূরে অবস্থিত। সেদিনের মতো আমাদের শেষ গন্তব্য ছিল সৎসঙ্গ আশ্রম। এটি সৎসঙ্গের প্রধান কার্যালয়, যা সৎসঙ্গ আশ্রম নামে পরিচিত। ঠাকুর অনুকূল চন্দ্র দেওঘরে চলে আসার পর 1946 সালে এই আশ্রমের প্রতিষ্ঠা শুরু হয়। বর্তমান সময়ে সংগঠনের সকল প্রধান কার্যক্রম আশ্রম প্রশাসকদের দ্বারা পরিচালিত হয়। এই আশ্রমে পৌঁছে বিশাল এলাকা জুড়ে সাজানো গোছানো পরিবেশ আর নিস্তব্ধতা দেখে সকলের মন ছুঁয়ে যেতে বাধ্য। প্রচুর সংখ্যক ফুল গাছের চাষ আর সবুজায়ন যে কারো মন ভালো করে দিতে পারে। যদিও এর ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা বারণ, তবুও আমার চ্যানেলের দর্শকদের জন্য আমি লুকিয়ে কিছুটা ভিডিও তৈরি করেছি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এমনই বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ফুডি পাপ্পু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এর পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে কিভাবে খুব কম সময়ে পুজো দেওয়া যায়। সোমবার আপনারা খুব কম সময়ে খুব কম খরচে কিভাবে বাবা বৈদ্যনাথের কাছে মন ভরে পূজা দেবেন, তারপরের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে তাই শেয়ার করব। আর এরপরে আমি আপনাদের দেখাবো আমাদের হোটেলের সেই রুফটপ রেস্টুরেন্ট। এই যে আমাদের হোটেলের সেই রুফটপ রেস্টুরেন্ট। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের হোটেলের যাবতীয় ডিটেলস, হোটেলের ঘরটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার দেখে নিন এই হোটেলেরই 5 তলার ওপরে অবস্থিত সেই রুফটপ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সাজানো, আর এটা কিন্তু একদম নতুন, তাই কিন্তু আরও বেশি সুন্দর রয়েছে। এই যে দেখুন চারদিকটা কি সুন্দর করে সাজানো রয়েছে। এই রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন খাবার পাওয়া যায়, দামটাও কিন্তু বাইরের মতনই, তাই আপনারা চাইলে এখানে কিন্তু একবার খেয়ে দেখতেই পারেন। আমরা কিন্তু সেদিন অর্ডার করেছিলাম চাউমিন। এই যে এটা কিন্তু এদের রুফটপ সেকশনটা, এটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, ওপরে কিন্তু লাইট দেওয়া রয়েছে, কিন্তু এখন সেটা বন্ধ। এটা একদম এদের নতুন, সবেমাত্র ওপেন করা হয়েছে। আমরা গিয়ে কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম সেদিনকার রাতের ডিনার। চলে এসেছে আমাদের খাবার। ভেজ চাউমিন খেয়ে আমরা কিন্তু সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েছি। পরের দিন উঠেই সকালবেলা সোমবার কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাবার কাছে পুজো দিতে, যা আমি আপনাদের সামনে শেয়ার করব আমার পরের ভিডিওতে। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে। এই যে এখানের ছাদ থেকে কিন্তু দেখা যাচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের চূড়া।
রুফটপ রেস্টুরেন্টের পাশেই কিন্তু এদের একটা সুন্দর মন্দিরও তৈরি করা রয়েছে। এই মন্দিরেও কিন্তু বেশ অনেক কয়টা মূর্তি রয়েছে ভগবানের, যেখানে প্রতিদিন পূজা করা হয়। ফুডি পাপ্পুতে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা, তাই আপনারা কিন্তু আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমনই বিভিন্ন মজার ভিডিও দেখার জন্য। এর পরের দিন কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিতে। সোমবার কিন্তু সেখানে মারাত্মক ভিড় ছিল, তাও কিন্তু আমরা বেশ ভালো করেই পুজো দিয়েছি। আর এই হলো সেই রেস্টুরেন্টের কিন্তু খাবার মেনু। এই রেস্টুরেন্টের নাম কিন্তু দেওয়া হয়েছে পঞ্চবটী রেস্টুরেন্ট। এখানে কিন্তু বিভিন্ন আইটেম খুব কম দামেই পাওয়া যায়, তাই আপনারা যদি এই হোটেলে থাকেন বা এই হোটেলে যদি নাও থাকেন, তাও কিন্তু এই রুফটপ রেস্টুরেন্টে একবার খেয়ে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেব, এদের নাম্বার, এদের অ্যাড্রেস। আপনারা চাইলে এখানে থাকতে পারেন বা খেয়েও দেখতে পারেন। নেক্সট ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ এর পরের ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোমবার কিভাবে খুব কম সময়ে পূজা দেওয়া যায়।